দর্শক, শুরু হয়েছে ভোটের কাউন্টডাউন। আর মাত্র 9 দিন পরে বহুকাঙ্ক্ষিত সেই ভোটের জমজমাট প্রচারণা চলছে এবং প্রচারণায় মূলত এক দল আরেক দলকে কথার বান ছুটছেন প্রতিনিয়তই। এখন পর্যন্ত ভোটকে কোনো দল বিতর্কিত এবং বাধাগ্রস্ত করার চেষ্টা করছে, সে অভিযোগ করছেন খোদ বিএনপি চেয়ারম্যান। একই সাথে ভোটে নারীরা কিভাবে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠছে এবং নারীদেরকে নানাভাবে দেখার জন্য রাজনীতিকরা কথা বলছেন। সেই সাথে ভোট গণনায় দেরি হলে দলগুলোর অবস্থান কি হবে সেটি নিয়েও নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের। সেসব নিয়ে কথা বলবো। আপনাকে আমন্ত্রণ 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিদ সানশাইন। সঙ্গে আছে মাহফুজ মিশু। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। ডক্টর স্নিগ্ধা, স্বাগত আপনাকে। আছেন প্রতিদিনের বাংলাদেশের সম্পাদক এবং বিএনপি যখন ক্ষমতা ছিল তখন তিনি তৎকালীন প্রধানমন্ত্রী, প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রেস সেক্রেটারিও ছিলেন, মারুফ কামাল খান। জনাব খান, আপনাকেও স্বাগত। এবং আছেন আইনজীবী ও রাজনীতি বিশ্লেষক আল মাউন রাসেল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা একটু মারুফ কামাল খান, আপনাকে যে আলোচনাটা শুরু করতে চাই, ধরেন আজকে এখনকার জনসভায়ও যদি বিএনপি চেয়ারপারসন এরকম কথাবার্তা বলেন যে একটি দল ভোটকে বিতর্কিত করার চেষ্টা করছে, একটা পয়েন্ট, আর হচ্ছে বাধাগ্রস্ত করারও চেষ্টা করছে। উনি নাম বলেন না। খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে এবারে নির্বাচনের প্রচারণায় কেউ কোনো দলের নাম বলছেন না, কিন্তু বোঝা যাচ্ছে কে কাকে বলছে। ফলে এই ভোটকে বিতর্কিত করে উনি যদি জামাতকে মিন করে থাকেন, জামাতের কি লাভ, এক, এবং দুই, এখনও কি আসলে বাধাগ্রস্ত করার মতো কোনো সুযোগ আছে বলে আপনি মনে করেন, বা সেটা কি বাস্তবসম্মত, নাকি এটা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, ভোট কেন্দ্র পাহারা দেওয়া, সেই প্রচেষ্টা, সেই কৌশলের অংশ জনাব রহমানের? ধন্যবাদ আপনাকে। আমার যারা সহ আলোচক তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার কথা শুনছেন এবং শুনবেন সকলকেই ধন্যবাদ। আপনি যে কথা তুলেছেন সেটা হচ্ছে যে এটা কথার কথা কিনা, নেহায়েত যে অভিযোগগুলো করা হচ্ছে রেটরিক কিনা। নির্বাচনে তো অনেক কৌশল থাকে, কিছু রেটরিকও থাকে, কিন্তু আমাদের দেশে আমরা যে অবস্থায় অনেক দিন পর একটা নির্বাচন হচ্ছে, সত্যিকার অর্থে একটা নির্বাচন যে বিষয়টা, এটা তো আমরা ভুলেই গিয়েছিলাম। নির্বাচনের নামে যা হয়েছে দীর্ঘকাল, সেটা ছিল প্রহসন। নির্বাচন হয়নি, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গেছে, অধিকাংশ আসনে ভোটের আগেই নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে, আমিডামি নির্বাচন হয়েছে, এগুলো তো আমরা সবাই দেখেছি। এটা হচ্ছে অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য একটা মহড়া করা হতো। তো সুতরাং ভোট ছিল না, এই দেশ থেকে নির্বাসিত হয়েছিল। এই প্রথমবারের মতো অনেক দিন পরে আবার নির্বাচন বাংলাদেশে তশরিফ এনেছে। আমি বলবো যে ফিরে আসছে নির্বাচন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সুতরাং এই যে নির্বাচনের যে কালচার, এই কালচারটা কিন্তু আমরা অনেকটা ভুলে গেছি, এবং নির্বাচনী ক্যাম্পেইনিংয়ের যে একটা কালচার, সেটাও আমরা ভুলে গেছি। আমরা এর আগে এক সময় যখন নির্বাচন সত্যিকারের হতো, তখনও কিন্তু এই ধরনের এক দল আরেক দলের বিরুদ্ধে যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তখনও কিন্তু এগুলো হতো। আপনি সত্যিকারের যদি নির্বাচনের কথা বলেন, 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, তার আগে 91 সালের নির্বাচন, এখানে যদি আপনার যে প্রধান ক্যাম্পেইনার যারা ছিলেন দুই পক্ষের, তাদের মধ্যে কিন্তু এই ধরনের বাকবিতণ্ডা হয়েছে, অভিযোগ, পাল্টা অভিযোগ হয়েছে। অনেকগুলো অভিযোগ করা হয় প্রিএম্প্ট করবার জন্য। এটা তো কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, এটা তো আমার জানা থাকার কথা না। প্রতিপক্ষের কেউ যদি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এটা আমি জানি না, কিন্তু এটা কিন্তু সন্দেহ থাকে প্রতিপক্ষের প্রতি, এক পক্ষ আরেক পক্ষের প্রতি সন্দেহ করে, এবং প্রিএম্প্ট করবার জন্য অনেক কথা বলা হয় যে এটা যাতে হতে না পারে, এটা যেন আমার প্রতিপক্ষ করতে না পারে, এক ধরনের প্রিভেন্টিং স্টেটমেন্ট। আর তারপরে হচ্ছে যে নির্বাচন বানচাল করা, নির্বাচনকে প্রতিহত করা, নির্বাচনকে নষ্ট করে দেওয়া, নির্বাচনকে বিতর্কিত করার, এটা তো একটা চেষ্টা কিন্তু আমাদের দেশে উন্নয়নশীল দেশগুলোতে থাকে। সেটা এরকম যে যারা মনে করেন যে আমরা পরাজিত হতে পারি, আমরা জিতবো না, এই ভোটের রায়ের মাধ্যমে আমরা যেতে পারবো না, আমরা জনগণের সমর্থন পাবো না, তারা কিন্তু একটা চেষ্টা করে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা, নির্বাচন এবং নিদেন পক্ষে নির্বাচনকে বিতর্কিত করে ফেলা যায় কিনা, সেটা কিন্তু চেষ্টা হয়।
আপনি যদি খালি আমাদের দেশের কথা বলেন, এই যে নির্বাচনী কালচার, আপনার কিছুদিন আগে তো আমেরিকার নির্বাচন হয়েছে, তার আগেও আমেরিকার মতো রাষ্ট্রেও কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। দুই প্রতিপক্ষের মধ্যে যে সমস্ত কথা চালাচালি, আক্রমণ পর্যন্ত হয়েছে, খালি কথার আক্রমণ না, গুলি ছোড়া হয়েছে সরাসরি প্রতিপক্ষ, আক্রমণ হয়েছে। তা সরাসরি দৈহিকভাবে আক্রান্ত হয়েছে এক পক্ষ। তো এই বিষয়গুলো এবং তাছাড়া এবং যে সমস্ত বাক্যবান করা হয়েছে, আমি এগুলোকে মডেল বলছি না, এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণীয় আমি সেটা বলছি না, কিন্তু এটা স্বাভাবিক এটা একটা ঘটনা হিসেবে নির্বাচনের আপনি- স্বাভাবিক কালচার। অনেকদিন পরে ফিরে এসে বাকবিতণ্ডা তো হবেই নির্বাচন অঙ্গনে। এবং এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা দিক আমার কাছে প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে এই যে এটা কোনো একটা সাজানো পাতানো ইলেকশন হচ্ছে না, খুবই কম্পিটিটিভ একটা নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন একদম হচ্ছে বলে পরিষ্কার। আমার আমি কাছে আপনার সেটা মনে হয়। এই কথাটা নিয়ে একটু শুনবো, তার আগে আমি একটু রাসেল আপনাকে যে প্রশ্নটা করতে চাই, ধরেন জামাত যেটি বলে ভোট চাইছে যে আমাদেরকে একটিবার দেখেন, মানে বিএনপিকে আগে দেখেছেন, আওয়ামী লীগকে তো দেখেছেন, ফলে এইটা বলার সঙ্গে সঙ্গে কি এইটা প্রতীয়মান হয় না যে আমরা আসলে নতুন বা আমরা নবীন রাষ্ট্র পরিচালনায়, বিএনপিতে একাধিকবার রাষ্ট্র ক্ষমতায় ছিল, ফলে সেইটাকে আসলে জামাতের জন্য কখনো কখনো বুমেরাং হয় কিনা, কেউ যদি অভিজ্ঞতা সম্পন্ন দলকেই প্রায়োরিটি দেয়, সেটি একটি কথা। এবং সেই সঙ্গে যে কথা সেটা হচ্ছে যে এই ভোটকে বিতর্কিত বা বাধাগ্রস্ত করার চেষ্টা আসলে জামায়াত করছে কিনা, বা করলে তাদের লাভটা কি? জি, অসংখ্য ধন্যবাদ মিশু ভাই চমৎকার প্রয়াসে অন্তর্ভুক্ত করার জন্য। সাথে আমার দুজন সহ প্যানেলিস্ট, ওনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে জামাত নতুন, আমাদের অ্যারাবিক একটা কথা আছে যে আজাদিদুল আজিম, নতুন মানে মিষ্ট। যারা আপনি এ পর্যন্ত আমরা 54 বছর অনেক দলকে দেখেছি, বলা হচ্ছে জামাতকে একটু দেখার জন্য। বেগম জিয়া 91 ইলেকশনে কিন্তু নতুন ছিলেন, গৃহিণী থেকে রাজনীতিতে আসছেন, মানুষ কিন্তু নতুনকে পছন্দ করে নিয়েছিলেন যে বেগম জিয়া নতুন কিছু করতে পারবেন। সে সময় আমরা দেখেছি তার আগে একটা গণঅভ্যুত্থান 91 ছিল। না ছিল, কিন্তু এই যে রাজনীতিতে নতুন, ক্ষমতায় নতুন, একটা গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হওয়া সহজ বিষয় নয়। সেদিন কিন্তু প্রশ্ন অনেকে আওয়ামী লীগের থেকে প্রশ্ন তুলেছিল, একটা গৃহিণী থেকে প্রধানমন্ত্রী হবে, হ্যাঁ, যে কখনো কোনো প্রোগ্রামে, জিয়াউর রহমান সাহেবের সাথে কোনো প্রোগ্রামও যেতেন না। বর্তমান তারেক রহমান সাহেবের যেভাবে জোবাইদুর রহমান যায়, কিন্তু উনি যেভাবে চুপচাপ, ওই দিন দেখলাম এক জায়গায় ঘোষণা দিয়ে দিলেন যে বক্তব্য দিবেন জোবাইদুর রহমানকে তারেক রহমান নিষেধ করলেন না। আপনারা দেখেছেন মনে হয়। তার মানে একটা গৃহিণী থেকে উনি প্রধানমন্ত্রী হবে, তখন আওয়ামী লীগ থেকে ন্যারেটিভ তৈরি করা হয়েছে যে কিছু সে তো পড়াশোনাই করে নাই, পারবে না, তাকে দিয়ে হবে না, কিছু হবে না। হ্যাঁ, কিন্তু পরবর্তীতে আমরা দেখেছি যেখানে আওয়ামী লীগের পক্ষ থেকে পুরো দল, মানে ক্যাবিনেটে কে কে হবে সব কিছু নির্ধারণ করে ফেলেছেন, কিন্তু এরপরে আমরা কি দেখেছি? আপনি তারেক রহমান সাহেবের সাথে দেখেন, তারেক রহমান সাহেব কি এমপি ছিলেন না। তো তাহলে আপনি যদি বলেন উনি কি বলে নতুন, আমি বলবি না, এটা নতুন না, অভিজ্ঞতা তো কম না। বর্তমানে যে এক্সিস্টিং যে দলগুলো আছে, সবচেয়ে বেশি অভিজ্ঞতা কিন্তু জামাতের, সবচেয়ে বেশি অভিজ্ঞতা। তো সুতরাং নতুন বলে দল হিসেবে অভিজ্ঞ। এই জন্য জামাতের কথা হচ্ছে যে আমাদেরকে তো এই 2001 সালে মাত্র 2জন মন্ত্রী দেখেছেন, 2জন মন্ত্রী প্রমাণ করেছে তারা যোগ্য। আগে বলা হতো মোল্লাদ্দর মসজিদ পর্যন্ত, মোল্লারা দিয়ে মসজিদ চলবে, ক্যাবিনেট চলবে না, মোল্লাদের দিয়ে কখনো রাষ্ট্র চলবে না, কিন্তু 2জন দেখিয়ে দিয়েছেন যোগ্যতা, গুড গভর্নেন্সের মাধ্যমে একটা দেশকে যে সুন্দর করা যায়, একটা ক্যাবিনেটকে যে সুন্দর করা যায়। এবং পরবর্তীতে বহুজন চেষ্টা করেছে তাদের দুর্নীতি বের করার জন্য, পারেনি। সুতরাং যেহেতু 2জন দেখেছেন, পুরোটা একটু দেখেন, পুরোটা একটু দেখেন। যদি দেখার পর যদি দেখেন যে তারা ব্যর্থ, তাহলে বাদ দিয়ে দিয়েন। তারপর আপনি যে বিষয়টা নিয়ে আসলেন, ভোটকে কেন বিতর্কিত বা বাধাগ্রস্ত, আপনি দেখেন বাধাগ্রস্ত কে করছে। তফসিল ঘোষণার প্রচারের প্রথম দিনে প্রথম হত্যাকাণ্ড কোথায় হয়েছে? শেরপুরে হয়েছে। একটা উপজেলা সেক্রেটারিকে প্রকাশ্যে দিবালোকে ভিডিও আমরা দেখেছি, তাকে হত্যা করা হয়েছে। এবং কে হত্যা করেছে সেই ভিডিওটা আমরা দেখেছি। যে উপজেলা সেক্রেটারি, সেই উপজেলার সভাপতি ছিলেন উপস্থিত, সেই উপজেলার ছাত্রদলের সভাপতি ছিলেন, মানে চিনতো, একজন অপরকে চিনেও তাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজকে আমরা কি দেখলাম? আজকে দেখলাম উচ্চ আদালত থেকে প্রত্যেকের 40 জনকে জামিন দিয়ে দিলেন। তাহলে এই যে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি, ক্ষমতার অপব্যবহার। সেই ক্ষমতা আপনি যখন জামিন দিয়ে দেন, তার মানে এটা আপনি পুরো জাতিকে শিক্ষা দিয়ে দিলেন যে তোমরা আরো মারো, কোনো সমস্যা নেই, আদালত আমাদের আছে। এটা হচ্ছে শিক্ষা দেওয়া। কিন্তু আপনি যদি এক্সাম্পল ক্রিয়েট করতেন, না, অপরাধী যে হোক, যেভাবে স্থগিত করা হয়েছে, যেভাবে শেরপুরের কমিটিকে স্থগিত করা হয়েছে, এটা এক্সাম্পল ক্রিয়েট হয়েছে। আমি সেদিন মিডিয়াতে বলেছিলাম, যদি শুধুমাত্র ক্ষোভ নিরসনের জন্য হয় তাহলে এটা জাতির জন্য অ্যালার্মিং।
আর যদি এটি হয় যে না, আমরা একটা এক্সাম্পল ক্রিয়েট করতে চাই, আজকে দেখেন যারা হত্যা আসামি ছিল প্রত্যেকের পক্ষে দাঁড়িয়েছেন বিএনপি আইনজীবীরা সবাই, আমরা দেখেছি না, কিন্তু এটা তো আদালতের সিদ্ধান্ত, আদালতের এবং সিদ্ধান্ত, এখন তো কিন্তু ধরেন judiciary separation। আমাদের আদালতগুলো আপনারা দেখেছেন যে হাদির যে আসামি, জি। সে আসামির পক্ষে বিএনপির মানব এই আইন বিষয়ক সম্পাদক দাঁড়িয়েছিলেন। সেটা তো আবরারের হত্যাকারীদের পক্ষেও তো জামাতের আইনজীবীরা অনেকে দাঁড়িয়েছিলেন। আমি যে 5 আগস্টের পরের কথা বললাম আপনাকে। 5 আগস্টের পরে যা দুটি অস্ত্র হত্যা মামলা, আপনি আইন উপদেষ্টা কি বলেছেন? আইন উপদেষ্টা নিজেই এটাকে স্বীকার করেছেন। যখন বিচারকগুলো কি আমাদের দেখেন, আমরা তো সব জায়গায় নোট অফ ডিসেন্ট দেওয়ার চেষ্টা করি, বিচারপতিগুলো সবগুলো পলিটিক্যাল নিয়োগ হয়। এই বিচারপতিগুলো চিন্তা করে পলিটিক্যাল যারা আছে তাদেরকে যদি আমি কনভিন্স করতে পারি তাহলে আমি অ্যাপ্লাই ডিভিশন যাওয়া আমার জন্য সহজ হবে। এই জন্য সেপারেশন, এই জন্যই দরকার হচ্ছে এই যে আমরা যে সংস্কারগুলো জুডিশিয়াল কাউন্সিল থাকবে, সেখানে বিচারপতি নিয়োগ হবে, জ্যেষ্ঠ বিচারপতি প্রধান বিচারপতি হবে, কিন্তু সেই যে মৌলিক জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট কিন্তু বিএনপি দিয়েছে। ভাই এই 18 মাস ধরে তো সেই সংস্কারই করা হলো রাসেল। যাক, আমি ওইটাতে যাচ্ছি না, আমি যেটা যাচ্ছি, আপনি দেখেন আমাদের কুমিল্লা 14 গ্রামে ডাক্তার শফিকুর রহমান সাহেব গিয়েছেন। সমাবেশে যাওয়ার পথে সেখানে শিবিরের সভাপতি, উপজেলা সভাপতির উপর গুলি করা হয়েছে সমাবেশ থেকে যাওয়ার পথে। তার মানে তাহলে কি শিক্ষা দিচ্ছে? কি শিক্ষা? আজকে টিআইবি যে রিপোর্ট, আপনি রিপোর্টে কি দেখেছেন? 600টার মধ্যে 510টাই 91% সহিংসতার সাথে জড়িত। তো তাহলে আপনি যদি আগের মতো শেখ হাসিনার আমলের মতো আপনি যদি ফ্যাসিস্ট হয়ে যান, তাহলে এই নতুন বাংলাদেশের জন্য ইটস ভেরি অ্যালার্মিং। অবশ্যই আপনি তো আলামত দেখবেন। আপনি যখন সারা বাংলাদেশে আলামত দেখবেন, আমি মনে করি জামাত এখানে ডিফেন্সিভ খেলছে। জামাত সব জায়গায় ডিফেন্সিভ খেলছে, আক্রমণ করছে, ডিফেন্স করছে, আক্রমণ করছে, ডিফেন্স করছে। আমি একটু ডক্টর স্নিগ্ধার কাছে আসতে চাই। ডক্টর স্নিগ্ধা, আপনি নিশ্চয়ই দুজনের কথাই শুনছিলেন। আপনার কাছে প্রথম প্রশ্ন হচ্ছে, মারুফ কামাল খান যে জায়গায় আলোচনাটা নিয়ে গেলেন যে নির্বাচনটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হচ্ছে বা নির্বাচন জমে ওঠার যে আমাদের পাবলিক কিছু পারসেপশন সেগুলো তৈরি হয়ে গেছে, বিষয়টা এরকম নাকি বিষয়টা কদিন আগে সাংবাদিক আলতাফ মাহমুদ বলছিলেন, একজন সাংবাদিক গবেষক, যেহেতু রাজনীতির আলতাফ পারভেজ একটা বড় অংশ নির্বাচনের বাইরে, যৌক্তিক অযৌক্তিক আইনগত যে কোনো কারণেই, ফলে সে কারণে নির্বাচনটা ঠিক জমছিল না, ফলে জমানোর একটা প্রি প্ল্যান্ড গেমও হচ্ছে কিনা, ফলে সেই সন্দেহ কেউ কেউ করছেন। আপনি কি বলবেন? আসলে এই নির্বাচনকে কি আসলে বিতর্কিত বা বাধাগ্রস্ত করার কোনো সুযোগ আছে? আপনাকে অনেক ধন্যবাদ, এবং মারুফ কামাল খান এবং রাসেল তাদেরকেও শুভেচ্ছা। প্রথম কথা হচ্ছে যে আপনি যে রেফারেন্স পয়েন্টটা দিচ্ছিলেন আলতাফ ভাইয়ের, আমি ব্যক্তিগতভাবে সেটাই মনে করি, মানে ওনার সাথে আমি আসলে একমত কিছুটা বটে। তার কারণ কি, আগে যে ইলেকশনগুলো হয়েছে সেটা যে এরকম একটা বিষয়ের মধ্যে দিয়ে হয়েছে, স্বাভাবিক পরিস্থিতির মধ্যে দিয়ে হয়েছে, বা আমি 96, 90 সেই সময়কালীন কথাটা বলছি আর কি, বা 2000 পরবর্তীতে। কিন্তু এই যে ইলেকশনটা হচ্ছে সেটা না তো 96, 98, 2008-এর মতো হয়েছে, না তো আবার 2018, 14 এগুলোর মতো বা 24-এর মতো হচ্ছে। সো এটা এই ইলেকশন ইটসেলফ একটা লিমিনাল স্টেজে আছে আসলে, ফ্র্যাঙ্কলি স্পিকিং। মানে এটাকে আপনি ওই অর্থে ভীষণ রকমের পার্টিসিপেটরি হবে কিনা এটা নিয়ে আমরা স্টিল নট শিওর, বিকজ আপনি যখন পার্টিসিপেটরি বলবেন তখন সেটা তো একটা রাষ্ট্রের সকল জনগণের অংশগ্রহণ, সকল দলমত নির্বিশেষে যে পার্টিসিপেটরি, কারণ আপনি একটি দলকে এক্সক্লুড রাখা হয়েছে সংযত কারণেই, এবং তার অনেক সমর্থক গোষ্ঠীও আছে যারা হয়তো বা পার্টিসিপেশন করবেন কি করবেন না আমরা তো বলতে পারবো না, ইলেকশনের আগে আমাদের পক্ষে সম্ভব না। আবার এট দ্য সেম টাইম যে লড়াইটা আমরা দেখে অভ্যস্ত না। প্রথম কথা হচ্ছে বারবার দেখবেন রেফারেন্স পয়েন্ট হিসেবে 91-এর কথা আসে। হ্যাঁ, এখানে একটা বিষয় কি জানেন, 91-এ গণতান্ত্রিক চর্চার একটা প্রথম সূত্রপাত কিন্তু 91 ছিল। তার আগে কিন্তু ওই অর্থে গণতান্ত্রিক সংসদীয় ব্যবস্থার মধ্যে আমরা কিন্তু যাইনি। সো সংসদীয় ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যে গেলে কিভাবে হবে, এটা একটা শুধু সরকার পরিবর্তনের প্রক্রিয়া না, প্রক্রিয়াগত পরিবর্তনও ছিল। তো সেই আন্ডারস্ট্যান্ডিংয়ে কে কি ভেবেছে কে কি ভাবেনি সেটি কতখানি রেফারেন্স যোগ্য সেটা আমি আমার জায়গা থেকে খুব একটা মানে কনভিন্স না। এক, দুই হচ্ছে একটু ফুটনোটে বলবো, এটা খুব অবজেকশনেবল, আমি অনেক মিডিয়াকেও দেখেছি, বেগম খালেদা জিয়া ওয়াজ এ ফার্স্ট লেডি, নট এ কোড অ্যান্ড কোড গৃহিণী, এবং জেন্ডার সেন্সিটিভিটির জায়গা থেকেও গৃহিণী শব্দটা
ভীষণ রকমের অপমানজনকও বটে। আমাদের আসলে এই লার্নিংগুলা জাতিগতভাবেই অনেক পেছানোর দিকে আছে, এবং সেটা আমি একেবারে দলিল দস্তাবেজ, আপনি দেখেছেন এত না, বছর এবং পরে গৃহিণী এসে থেকে তিনি প্রধানমন্ত্রী আসলে হনও নাই। হননি, হ্যাঁ, তিনি হননি। এরশাদ বিরোধী হ্যাঁ, আন্দোলনের মধ্যে থেকে আন্দোলনের মধ্যে উঠে থেকে এসেছেন। হয়েছেন জি। উনি, কিন্তু ওই আন্দোলনের একটি নেতৃত্ব, যেমন মনে করেন আমাদের যে ইয়াং ফোর্সটা, জি। তারা কিন্তু নাহিদ ইসলাম, তিনি কিন্তু এই এখন আন্দোলনের ফসল। এখন কেউ যদি আমরা বলি কালকে ধরেন নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হলো, নাহিদ ইসলামকে যদি বলি ছাত্র থেকে হয়ে গেছে, এটা তার ম্যারিটকে Misquote করা হবে। মিসকোট করা হবে। আমি সেই জায়গাটা থেকে পয়েন্টিং করার চেষ্টা করছি, অর্থাৎ তার তো একটা ম্যারিট আছে, জায়গা আছে। তো এই জায়গাটা আমার কাছে আরো পরিষ্কার হওয়া দরকার। এবং আমি যেটা ভাবছি সেটা হচ্ছে কি, এই যে আলাপটা হচ্ছিল একটা দীর্ঘ সময়, কিন্তু 5ই আগস্টের পরে এটি নিয়েই রাজনৈতিক পরিসরে আলাপের বিষয়বস্তু ছিল যে আমাদের বিরোধী দল কে হবে। এই আলাপটাও কিন্তু সেখানে খুব গুরুত্বপূর্ণ আলাপ হিসেবে ছিল, যে বিরোধী দলটা কে হবে বা দলগতভাবে আমরা কোনটায় যাব, এগুলো আমরা আলাপ করেছি। তো এখন যেখানে এসে আমরা দাঁড়িয়েছি সেটা কতখানি হেলদি হয়েছে, সেটা আমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার কারণ আপনি মারুফ কামাল ভাই বলছিলেন বা ওই যে অভিযোগের পাল্টা অভিযোগ, আমি একজন শিক্ষক হিসেবে এই অভিযোগগুলোকে এনজয় করছি না। আমি একজন শিক্ষক হিসেবে, এবং কোনো দলেরই না, কিন্তু মানে আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, কারণ আপনি দেখবেন এই আলাপের অভিযোগ হওয়ার কথা কিন্তু রাষ্ট্রের নীতি নির্ধারণ নিয়ে, ইশতেহার নিয়ে, কর্মপরিকল্পনা নিয়ে আমি পাচ্ছি না। এটা খুব স্যাড, কারণ আমি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, ট্রু, আমরা সবাই দেখি, কিন্তু সেই স্বপ্নগুলো আমাকে যেখান থেকে বিচ্যুত করছে, যে পুরনো যে পরিবর্তনটা ছিল, আমি পরিবর্তনটা সেইটাও দেখতে পাচ্ছি না, বরঞ্চ নেতিবাচক পরিবর্তন দেখতে পাচ্ছি। কারণ আমার মনে আছে 96, 2000 এই ইলেকশনগুলোর সময় আমরা যখন এইসব টেবিল আলোচনা করতাম, আমাদের কাছে ইশতেহার থাকতো, ইশতেহার ধরে ধরে আমরা আলোচনা করতাম যে এটা বলেছে, ওনারা এটা করবে। আমি তো এবার সুযোগই পাচ্ছি না, ইশতেহার এখনো দেওয়া হয়, এখন পর্যন্ত সকলের ইশতেহারও পাচ্ছি না। তো এই বিষয়গুলো আমার কাছে মনে হচ্ছে যে আমরা চেষ্টা করছি, সকল পক্ষ চেষ্টা করছি, বিষয়টা শুধু একক তাদের না, চেষ্টা করছি একটা ইলেকশন ভাব আনার। জি, আমি একটু আলমাউন আপনার কাছে আসতে চাই। নারী ভোটার নিয়ে হঠাৎ করে আলোচনা, এবং সম্প্রতি জামাতের শীর্ষ নেতা তার এক্স হ্যান্ডেল, সেখান থেকে একটি পোস্ট, সেটি নিয়ে আজকে জনাব তারেক রহমানের কথা বলছেন যে ভেরিফাইড যে পেজ সেটি আসলে আদৌ হ্যাক করা যায় কিনা, বিশেষজ্ঞরা তাকে জানিয়েছেন যে এটা হ্যাক করা সম্ভব না। আমরা ধরে নিলাম যে এটা যদি হ্যাকও হয়, তো তার আগে আল জাজিরার সঙ্গে আমির মহোদয়ের যে ইন্টারভিউ, পরবর্তীতে জামাত ইসলামীর মহিলা উইংয়ের যে প্রেস কনফারেন্স, সেখানে স্পষ্টত একটা বিষয় স্পষ্ট, যে শীর্ষ নেতৃত্বে নারীদেরকে দেখার কোনো সুযোগ জামাত দেখে না, ইন রেফারেন্স উইথ ইসলাম। ফলে কিন্তু নারী ভোটার তো 50% বেশি, তাহলে তাদের ভোটকে আপনারা আকৃষ্ট করতে চাচ্ছেন না, নাকি যেটা বলছেন এটাতেই তারা বেশি আকৃষ্ট হচ্ছে? এবং অফকোর্স ইউ হ্যাভ সাম মেথোডোলজি। জি, দেখেন, প্রত্যেকটা দলের আলাদা একটা মেথোডোলজি আছে, প্রত্যেকটা দলের। আপনি যদি বিএনপিকে দেখেন, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বিশ্বাসী, বাংলা জাতীয়তাবাদী বিশ্বাসী না। আপনি যারা আছে, বাম আছে, তারা আপনার এই এতে পুঁজিবাদে বিশ্বাসী না। তেমনি জামাত, আপনি যদি জামাতকে যদি আপনি বিএনপির মতো করে দেখার চেষ্টা করেন, তাহলে আপনি কিন্তু পারবেন না। আবার বিএনপিকে যদি জামাতের মতো করে চেষ্টা করেন, আপনি পাবেন না। প্রত্যেকটা দলের আলাদা একটা নীতি আছে। জামাত যেহেতু একটা ইসলামিক দল, তারা ইসলামকে এখানে ওন করে। ইসলামকে ওন করার কারণে তাদের প্যাটার্নটা একটু ভিন্ন। তাদের যে ছাত্র সংগঠন আছে, সেই ছাত্র সংগঠনের পাশাপাশি তাদের আরেকটা ছাত্রী উইং আছে, যেখানে সরাসরি ছাত্রীরা সভানেত্রী পর্যন্ত হতে পারে। আবার তেমনি পুরুষের যেভাবে আছে, তেমনি মহিলা উইং আছে, সেখানে সরাসরি মহিলা প্রধান হতে পারে। সেটা তো বিএনপিতেও আছে, হতে পারে মহিলা দল বা মানে প্যাটার্নটা আমি আপনাকে বললাম। যেহেতু হচ্ছে একটা ইসলামিক দল হওয়ার কারণে আমাদের কোরআনে সরাসরি বলা আছে, আর রিজালু কাওয়ামুন আলাল নিসা, এটা কোরআনে সরাসরি নির্দেশনা দেয়া আছে। কারণ নারীদের জন্য, এটার অর্থ হচ্ছে যে এখানে নারীদের উপর পুরুষকে নেতৃত্বের বিষয়ে দেওয়া হয়েছে অনেক জায়গায়। এখন আপনি বলতে পারেন, তাহলে কি নারীদেরকে ছোট করেছেন? না, ইসলাম হচ্ছে সবসময় আপনার একটা হচ্ছে ইকুয়ালিটি আর ইকুইটি। আমি শেষ করি, একটা হচ্ছে ইকুয়ালিটি আর হচ্ছে ইকুইটি। সব ইসলাম সবসময় ইকুইটিতে বিশ্বাসী। মায়ের ক্ষেত্রে সবসময় বলেছে মা 3 গুণ, বাবা 1 গুণ। এবং কি উত্তরাধিকার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইসলাম মেয়েদেরকে দিয়েছে, পুরুষদেরকে কম দিয়েছে। কারণ ইসলাম একটা মেয়ে অনেক দিক থেকে পায়।
অনেক দিক থেকে পায়, হাজবেন্ডের পরিষ্কার। থেকে পায়, কিন্তু পরিবার সেজন্য থেকে পায়, আপনারা অনেক দিক নারীকে- থেকে পায়। আপনারা নারীকে শীর্ষ নেতৃত্বে এখন কথা চান হচ্ছে না? না, শীর্ষ নেতৃত্বে এটা বিষয় না। বিষয়টা হচ্ছে জামাতের যদি একটা প্যাটার্ন আছে, সেজন্য বলেছে প্রধান হতে পারবে না। কারণ জামাতের প্যাটার্নে বা তাদের যে কর্মপদ্ধতি, সেখানে খেলাফতের যে বিষয়টা আসে, সেখানে একজন রাষ্ট্রপ্রধান যখন হবে, তিনি একজন ইমামও হবেন। ইমাম মানে যেমন বাইতুল মোকাররমের ইমাম হবেন। আপনি দেখেছেন আমির জামাত যখন যেখানে যায় ইমামতি করেন, কিন্তু সেখানে তার মানে কি, যিনি দলীয় প্রধান হবে তিনি ইমামও হবেন। যেহেতু ইসলামের নারীরা ইমাম হওয়ার ক্ষেত্রে একটা আছে, সেক্ষেত্রে এই প্যাটার্নে বলেছে। কিন্তু এটা না মানি এটা না যে এই নারীদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, নারীদেরকে এখানে মূল্যায়ন করা আচ্ছা, হবে। অনেকে এবার এই প্রশ্নটা আমি আসি। তুলছেন যে ধরেন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রের প্রধান মানে সরকারের প্রধান, নির্বাহী বিভাগের প্রধান, তখন তার অধীনে ক্যাবিনেট মেম্বার ছিলেন জামাতের দুজন শীর্ষ নেতা। ফলে তখন তো রাষ্ট্রের ইমাম আসলে খালেদা জিয়াই ছিলেন। না, সেটিকে এটা আমরা মানলেন বুঝতে কেন? পারি না। জোট দুই কারণে হয়। একটা হচ্ছে আদর্শিক জোট, আর একটা হচ্ছে প্রয়োজনের জোট। আপনাকে মনে করেন এখন যে 11 দল আছে, প্রত্যেক কিন্তু আদর্শিক জোটে নেই। প্রত্যেকের আদর্শ আলাদা, এনসিপির আদর্শ আলাদা, জামাতের আদর্শ আলাদা, তারপর খেলাফতের আলাদা, প্রত্যেকের আলাদা আদর্শ, কিন্তু তারা প্রয়োজনীয় জোট করেছে। মানে তেমনি মন্ত্রী 4 হওয়ার দলীয় জোটে ক্ষেত্রে- এটা আদর্শিক জোট ছিল না। জি। এটা আদর্শিক জোট, কিন্তু রাষ্ট্র তো দলীয় একটাই। প্রধান মানে আপনার জামাতের মন্ত্রীদের জন্য রাষ্ট্র শপথ- একই। শপথ বাক্য তো একই ছিল। না না, রাষ্ট্র একই, কিন্তু আপনি দেখতে হবে, আপনাকে ইউ হ্যাভ টু লুক দ্য ব্যাকগ্রাউন্ড অফ ইসলাম। ইসলামের পূর্বে মক্কা বিজয়ের আগে মদিনায় আল্লাহ রাসূল একটা স্টেট করেছিলেন, ইহুদি প্রধান, সেখানে খ্রিস্টান প্রধান, সেখানে ইহুদিদের সাথে উনি জোট করেছিলেন, কারণ তখন ইসলাম এস্টাবলিশ হয় নাই। তার মানে ঐক্যজোট যেটা হয়েছে সেটা এটা মানি না যে আমরা ওনাকে মেনে নিয়ে করা হয়েছে। জামাতের আদর্শ প্রচার করেছে, বিএনপির আদর্শ প্রচার করেছে। জামাত কখনো বলে না তোমাদের জাতীয়তাকে আমি অন করে নিয়েছি, আর বিএনপি কখনো বলে না তোমাদের ইসলামকে আমরা সরাসরি মানে দল হিসেবে নিয়ে করি আপনি নাই। বলছেন এটা সরকার প্রধান হিসেবে খালেদা জিয়ার অধীনে মন্ত্রী পরিষদে থাকা কন্ট্রাডিক্টরি না? না না জি, না। আমরা একটা এবার বিরতি নিই। আমি কি প্রশ্নটা শেষ করি নাকি জি, উত্তরটা? শেষ করেন আপনি 30 সেকেন্ডে। না, তাহলে আমি বিরতি শেষ আমি এটা বিরতির একটু না, শেষ করব। বিরতির পর আমি আরেকজনের কাছে আসবো, আপনি শেষ করেন আচ্ছা, দ্রুত। তার মানে জামাতের এখানে এখন কথা হচ্ছে যারা এতদিন পর্যন্ত নারীকে ওন করে তারা কতটুকু দেখেছে। আপনি দেখেছেন এ পর্যন্ত 35 বছর নারী প্রধান দুটি দল, সেই দুটি দলের যেহেতু নারীরা দুইজন প্রধান, এই দুইজন হচ্ছে একজন হাজবেন্ড থেকে, একজন হচ্ছে এ থেকে আসে, কোটায় আসে সাধারণ সম্পাদক। এখনো পর্যন্ত বিএনপি একজন নারী সাধারণ সম্পাদক বানায় নেই, এবং ছাত্রদল ছাত্রলীগের এখনো পর্যন্ত ভাই, BNP যারা দলের নারীদের প্রধান বানাইছে তো। আমি না, দলের প্রধানটা কিভাবে আসছে আপনাকে তো সেটা বুঝতে হবে। দলের প্রধান তো শুরু থেকে পলিটিক্স করে আসে নাই। হাজবেন্ড মারা গিয়েছে, হাজবেন্ডের এতে আসছে, কোটায় আসছে। তারপরে বাবা মারা গেছে, বাবার কোটা আসছে। কিন্তু সাধারণ সম্পাদক যেটা, এটা তো পরিবারতন্ত্র না, এটা তো সরাসরি আসতে পারে। কিন্তু এখনো পর্যন্ত বিএনপির একজনও সাধারণ সম্পাদক নারী হয় নাই, এবং কি তাদের যে ছাত্র উইং আছে তারা সবসময় নারীকে ঢাল হিসেবে ব্যবহার করে। এখনো পর্যন্ত ছাত্র দলের, ছাত্রলীগের একজনও মানে এই সভাপতি নারী কখনো ছিল না। তাহলে আমরা এই দিক থেকে নারীর কথা বলি, নারী প্রধান হওয়ার পরেও একজনও কি যোগ্য ছিল না, একজনও কি যোগ্য ছিল না? তাহলে আমার কথা হচ্ছে ওন করলে পুরোপুরি ওন করতে হবে। আপনি দেখেন, আমি শেষ কিন্তু করে রাসেল, দিচ্ছি। এই কথাকে আপনি আসলে বলতে পারেন? আপনারা তো এই নির্বাচনে একজন নারী সংসদ সদস্যকে আমি সেটাই আসছি। মনোনয়ন আমি দেননি। প্রথম কথা হচ্ছে জামাত দেয় না, এটা আমি প্রতিবাদ জানাচ্ছি, এবং জামাত বলছে উই আর প্রিপেয়ারিং, আমরা প্রিপেয়ার করছি, আমরা দিব। যেহেতু এর আগে জামাতের এমপি ছিল, সবচেয়ে যেহেতু পুরনো দল এর আগে জামাত। বাংলাদেশ ভাইস চেয়ারম্যান ছিল, এর আগে প্রায় 150 উপরে মহিলা ভাইস চেয়ারম্যান ছিল, এবং কি 300 উপরে মহিলা কাউন্সিলর ছিল। সুতরাং জামাত যদি অস্বীকার করতো যে আমরা দিব না, তাহলে আমি প্রতিবাদ আজকে আরো বেশি প্রতিবাদ আমরা জানাতাম। একটা কিন্তু জামাত বিরতি অস্বীকার নিয়ে করে নারী নাই ইস্যুতে কখনো। কথা বলবো দর্শক, বিরতির পর আমাদের সঙ্গে থাকবেন নিশ্চয়ই। দর্শক, নারী ভোটার নিয়ে কথা বলছিলাম আমরা। আমি একটু আচ্ছা, স্নিগ্ধা আপা, ডক্টর স্নিগ্ধা আপনার কাছে আসি। আপনি নিশ্চয়ই আল মামুন রাসেলের কথা শুনছিলেন। প্রশ্নটা হচ্ছে যে আপনি ধরেন নারীরও একটি ভোট, পুরুষের একটি ভোট, এবং এবার যে ভোটের যে জনমিতি আমাদের একদম অর্ধেক বরং নারী ভোটারের সংখ্যা একটু বেশি। কোনোভাবে কি জামাতের আমির তার দলের যে স্ট্যান্ডের কথা বলছে, এটা নিয়ে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেককে খুবই প্রতিবাদ করতে দেখছি, কিন্তু যারা প্রতিবাদ করছেন না, চুপচাপ আছেন, ধরেন জামাতের একটা মহিলা শাখা আছে, তারা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে তারা সেই একই সুরে কথা বলেছেন। আমরা তার এক্স হ্যান্ডেলে তিনি যে শব্দ ব্যবহার করে দিচ্ছেন, ওইটাকে ধরে নিলাম ওটা কি বলে হ্যাকটি হয়েছিল, সেটা হয়তো জামাত নিশ্চয় আনুষ্ঠানিকভাবে প্রমাণও করবে। ফলে সেইটা আসলে কি বার্তা দেয়? না দেখেন, এই যে পুরো যা কিছু হয়েছে, আমি এই বিষয়টা খুব পয়েন্ট টু বি নোটেড। আমি আপনাকে কিছু এভিডেন্স বেস কথা বলি, আপনি খেয়াল করে দেখবেন হ্যাক হয়েছে কি হ্যাক হয়নি সেটা অন্য আলাপ, আমি ওই আলাপটাতে যাব না। কিন্তু আপনি আমরা সোশ্যাল সায়েন্সে বলি প্যাটার্ন, একটা প্যাটার্ন ফলো করে দেখেন।
আপনার মনে আছে নারী সংস্কার কমিশন একটি রিপোর্ট জমা দিল, তারপরে হেফাজতে ইসলাম আপনার একটি সমাবেশ করেছিল যেখানে 60-এর ঊর্ধ্ব বয়স্ক নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন হককে আপনার ওই মঞ্চে সমর্থন দানকারী দলগুলা কোইন্সিডেন্ট, এটা আমি ধরে নিচ্ছি কোইন্সিডেন্ট, ওই মঞ্চে সমর্থন দানকারী হিসাবে উপস্থিত ছিলেন অফিসিয়ালি বাংলাদেশ জামাত ইসলাম, এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ এবং ওনাদের এখন ঐক্য বিশেষ সংগঠন হচ্ছে মাওলানা মামুনুল হক সাহেব, ওনারা কিন্তু ওখানে সশরীরে উপস্থিত ছিলেন। তো সেই প্রোগ্রামে নারী সংস্কার কমিশনের একজন 60-ঊর্ধ্ব নারীকে কোড অ্যান্ড কোড একই ভাষা যৌনকর্মী, বেশ্যা ইত্যাদি ইত্যাদি আপনি খেয়াল করেন। আচ্ছা, আপনি খেয়াল করে দেখেন যে এই কয়েকদিন আগে যে ঘটনাটা ঘটেছে আপনার ওটাকে কি বলে ডাকসু নিয়ে, এবং ব্যবস্থাও নেওয়া হয়েছে একই ভাষা। আবার এর পরবর্তীতে যদি আপনি খেয়াল করেন এবং এই যে টুইটার, মানে আমি বলতে চাচ্ছি এটা খুব অদ্ভুত, দ্য ওয়ে অফ ল্যাঙ্গুয়েজ, দ্য প্যাটার্ন অফ ল্যাঙ্গুয়েজ একইভাবে ঘুরে ফিরে আসছে, 2-3টি শব্দ মধ্যে চক্রভিউভাবে আসছে এবং সেটি সললি একটি দলের সাথে কানেক্টেড হচ্ছে। এটা আপনি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু দেখেছি এটা একবারই না। 2 নাম্বার আপনি দেখবেন যে এই যে আলাপটা এসছে, আমার কাছে এটা খুব দুঃখ লাগে যে আপনি রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি কোনো কিছু ব্যাখ্যা করেন তাহলে সেখানে কিন্তু আমাদের পুরো সোসাইটি, রাষ্ট্র সব কিছুকে রিলিজিয়াসলি কিন্তু দেখতে হবে। মানে আমি খুব রেসপেক্টফুলি বলছি, বাট আমার এখানে কিন্তু আমি এখন পর্যন্ত এটা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, দিস ইজ নট এ ইসলামিক রিপাবলিক অফ বাংলাদেশ, রাইট? তো পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের একটা কনটেক্সটে এসে আপনি যখনই আমি নারী, আপনি যদি হিসাব করেন ইটস নট অনলি ফর ইসলাম, আমি কোনো পার্টিকুলার ইসলামকে বলছি না, এমনকি অ্যারিস্টটল এই ধরনের কথা বলেছেন এবং অনেক জায়গাতে আছে। খেয়াল করে দেখবেন ওসব জায়গায় কিন্তু তারা শুধু নারী নেতৃত্ব না, নারী ভোটারটাও কিন্তু মানতে নারাজ। এটা কিন্তু অনেক জায়গাতে আপনি দেখতে পাবেন যারা কিনা ভোটের অধিকারের জন্য লড়াই করছে বিকজ অফ দিস রিলিজিয়াস অ্যাসপেক্ট। তো এখন আমার কথা হচ্ছে আপনি যদি মানবেন তাহলে সেটা পুরো মানবেন, আর যদি না মানবেন, কারণ রিলিজিয়ন তো অনেক সেন্সিটিভ, ধর্মটা তো এরকম না যে আমি এখানে তো কোনো মাঝামাঝি থাকার সুযোগটা নেই। তো আমি যদি রিলিজিয়নকে বেস করে কথা বলি তাহলে হয় কি যুক্তিগুলো কিন্তু এরপরে আমরা দিতে পারি না, প্রবলেমটা ওখানে হয়। তো সেই জায়গাটা থেকে আমার মনে হয় আমাদের সচেতন থাকাটা খুবই জরুরি এবং এটা খুবই দুঃখজনক। জামাতের আমির সাহেবের অ্যাকাউন্ট হ্যাক হয়েছে সেটা নিয়ে আসলে আমার কিছু বলার না থাকলেও আমির সাহেবের স্ত্রী যখন এসে বলেছেন যে তিনি মানে পুরুষের ইসে থেকে উনি যে কোট করেছেন যে, এবং ওটা মেনে নিয়েই ওনারা নেতৃত্বে এসেছেন। আমি একজন শিক্ষক হিসেবে ও সরি, তাহলে আমি ভুল করেছি, আমি ভেবেছিলাম উনি মহিলা জামাতের সেক্রেটারি। আচ্ছা, ওটা আসলে চেহারাটা তো আসলে চেনার কোনো সুযোগ নাই। উনি মনে হয় একবার ভোটটা চেয়েছিলেন, মনে হয় আগের দিনই ভোট চেয়েছিলেন মনে হয় আমি সাহেব। এটা হচ্ছে মহিলা সমাবেশে উনি বক্তব্য দিয়েছেন। আচ্ছা, ওই কারণে মিস হয়েছে। উনি এমপি ছিলেন আগে, উনি মহিলা আচ্ছা, সেই ক্ষেত্রে আমি আসলে খুবই দুঃখিত। কিন্তু তাহলে ওই যে যিনি সেক্রেটারি ছিলেন মহিলা জামাতের সেক্রেটারি, এটা খুবই দুঃখিত। আমি আসলে বুঝতেই পারিনি। সেই জায়গাটা থেকে উনি যখন এটা বলছেন যে আমি পুরুষের এটা মেনে নেই, পুরুষ আমাদের নিয়ন্ত্রণকারী পরিচালক শব্দ কোড অ্যান্ড কোড, ভেরি মানে খুবই দুঃখিত। আমি এটা ভীষণ রকমের দুঃখ, শুধু না আমি 2026-এ বসে আমি ওই রাষ্ট্রে বসে আছি, বিশ্বাস করেন একজন গবেষক হিসেবে জানি বহু পরিবার আছে যেখানে পুরুষ স্বামী তো থাকেন কিন্তু ওই পুরো পরিবারের অর্থনৈতিক থেকে শুরু করে ওইটার নিয়ন্ত্রণকর্তা থাকেন কিন্তু একজন নারী। কিন্তু আপা এই দেশেরই তো নারী, ধরেন জামাতের যে মহিলা নেত্রী কথা বললেন, তারাও তো এই দেশের মানুষ। তারা যদি সেটি বিশ্বাস করে এবং জামাত যখন নির্বাচনের আগে এই কথা প্রকাশ্যে বলছে, সেটিকে এই বার্তাও দেয় যে এটির পক্ষে অনেক নারী আছে যারা এই দেশের নারী, এদেশেরই ভোটার। মিশু, ডেফিনেটলি প্রত্যেকের কিন্তু মত প্রকাশের স্বাধীনতা আছে, এটাই গণতান্ত্রিক চর্চা। কিন্তু জামাত ইসলাম এই মুহূর্তে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়ভার নিচ্ছেন। আপনি যখন আমি আমার ব্যক্তিগত মতামত দিব সেটি এক ধরনের ব্যাপার, আমি যখন রাষ্ট্র পরিচালনার দায় নিব এবং তখন যখন আমি এই ধরনের
বিশ্বাস ব্যবস্থাকে আনি, তখন সেটি চাপ তৈরি করে সেই সকল নারীদের জন্য যেই সকল নারীরা এই বিশ্বাসে বিশ্বাসী হন জি, না, জি। এবং তাদেরকে তখন আপনি বিচ্ছিন্ন করে দেন। কারণ বাংলাদেশের 2.5 কোটি নারী আছে যারা কিনা ইনফর্মাল ফর্মাল সেক্টরে কাজ করেন, যারা বাংলাদেশে প্রচুর নারী আছেন যারা কিনা বিশ্বাস করেন তিনি স্বাবলম্বী, তিনি তার নিয়ন্ত্রণ রাখতে পারেন। তাহলে আপনি যখন রাষ্ট্রের দায়িত্বে যাচ্ছেন, আপনি তো তখন এটি বলতে পারবেন না, আপনাকে কিন্তু ওই নারীকেও চিন্তা করতে হবে, আপনাকে সবার কিন্তু কথাই অপর নারীকেও জি। চিন্তা করতে আমি হবে। একটু মারুফ কামাল খান, আল মামুন রাসেল অনেকগুলো গুরুতর প্রশ্ন তুলেছেন বিএনপিকে নিয়ে। ধরেন বিএনপি একটি নারী প্রধান দল, বিএনপির চেয়ারপারসন দলের প্রধান তিনি ছিলেন, একাধিকবার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু কেন বিএনপির যুব সংগঠন, ছাত্র সংগঠন কিংবা মূল দল, কৃষক দল, শ্রমিক দল, একমাত্র জাতীয়তাবাদী মহিলা দল ছাড়া অন্য জায়গায় নারীদের অগ্রগতি আমরা দেখলাম না? এটি একটি প্রশ্ন রাসেলের পক্ষ থেকে। আমার প্রশ্ন হচ্ছে, আজকে তারেক রহমান সাহেব এমনকি মির্জা ফখরুল সাহেব দুইজন স্পষ্ট করে বলেছেন যে জামাত নারীদেরকে ঘরে আটকে রাখতে চায়, ফলে এইটাও মানে ভোটের ঠিক আছে। প্রচারণা যুদ্ধে একটা বড় আপনাদের পক্ষে কাজ না, করবে এটা কিনা? খুব প্রচারণা যুদ্ধের ব্যাপার না, এটা হচ্ছে আদর্শগত একটা বিষয়। আমি শুধু একটা প্রচারণার কথা বলছি না। জামাতে ইসলামী সম্পর্কে আমি পরিষ্কার না। আমাকে কয়েকটা জিনিস, এটা কি একটা থিওক্রেটিক পার্টি, থিওক্রেটিক একটা দল, নাকি একটা পলিটিক্যাল পার্টি? জামাত কখনো থিওক্রেটিক হয়ে যায়, কখনো পলিটিক্যাল পার্টি হয়ে যায়। এই যে ব্যাপারগুলো, এখানে যে আদর্শিক যে কি বলে এটাকে, কি বলা যায়, সংশয়, দ্বিধা, সংশয়, দ্বিধা, নানা ধরনের, কখনো রাজনৈতিক দল, কখনো থিওক্রেটিক, কখনো ইসলামী হচ্ছে আমাদের একমাত্র আদর্শ, কখনো হচ্ছে না এটা আমরা এখন এটা করব না। যেমন শরিয়া আইন, তারা বলেছে যে আমরা এটা এখন বাস্তবায়ন করব না। নারী সংক্রান্ত ব্যাপারে জামাতের এক এক সময় এক এক রকমের যে ব্যাখ্যা এবং পরস্পর বিরোধী যে ব্যাখ্যা, আপনি দেখেন পাকিস্তান আমলের কথা আমি বলছি, একটা নির্বাচন হয়েছিল, রাষ্ট্রপতির নির্বাচন, প্রেসিডেন্সিয়াল, আইয়ুব খান প্রার্থী ছিল সেই নির্বাচনে, তার বিপরীতে প্রার্থী ছিলেন ফাতেমা জিন্নাহ, তিনি সম্মিলিত বিরোধী দলের প্রার্থী ছিলেন। তার পক্ষে ক্যাম্পেইনার ছিল জামাতে ইসলামী, ওয়ান অফ দি পার্টি যারা জামাতে ইসলামী ক্যাম্পেইন করেছিলেন ফাতেমা জিন্নাহকে রাষ্ট্রপতি করবার জন্য। তা আজকে বলছে না, হেড অফ দ্য স্টেট, হেড অফ দ্য স্টেট। এটা কিন্তু জামাতের যে ইতিহাস তার মধ্যে আছে, অন্তর্ভুক্ত এটা। তো এখন আপনি ইমাম মানেন না, আপনি রাষ্ট্রপ্রধান মানেন না নারীকে, কিন্তু আপনাকে আমরা দেখেছি, আপনার ইতিহাস আছে যে আপনি নারীকে রাষ্ট্রপ্রধান করবার জন্য লড়াই করেছেন, রাজনৈতিক সংগ্রাম করেছেন, আপনি ভোটের ক্যাম্পেইন করেছেন। ইট ওয়াজ এ ক্যাম্পেইন, ইট ওয়াজ এ লড়াই। সেই লড়াইয়ে জামাত নারীর পক্ষে, নারীর নেতৃত্বের পক্ষ নিয়েছে। বেগম খালেদা জিয়ার কথা তো আপনি একটু আগেই বললেন, যে তার নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল সে সরকারে তারা অংশীদার ছিল, এবং আন্দোলনের যুগপৎ আন্দোলন যুগপৎ করা হচ্ছিল আন্দোলন যে ছিল। সুতরাং তখন শেখ হাসিনার নেতৃত্বে ছিল। রাজনৈতিক আন্দোলন শেখ হাসিনার নেতৃত্বে তারা করেছেন, রাজনৈতিক আন্দোলন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে করেছেন, আবার সরকারের ক্ষেত্রেও কিন্তু, ও বিরোধী দলে যখন শেখ হাসিনার নেত্রী, তখন তার অধীনে তারা সংসদে ভূমিকা পালন করেছে, বিরোধী দলের নেত্রী হিসেবে তাকে মেনেছেন। বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন তার নেতৃত্ব কবুল করে নিয়ে তারা করেছেন। এখন বলছেন যে ওইটা তাদের জোটের সিদ্ধান্ত ছিল। তাদের জোটের সিদ্ধান্ত থাকবে কেন? বেগম খালেদা জিয়া সরকার প্রধান হয়েছেন, সেই সরকার, জামাত দাবি করে যে সেই সরকার গঠনে আমরাও অংশীদার ছিলাম, আমরা সেই সরকার গঠনে সহায়তা করেছি। তাহলে নারী সরকার প্রধান নির্বাচনে তারা সহায়তা করেছিল, আমরা খালি জোটে ছিলাম, এটা তো আমাদের সিদ্ধান্ত ছিল না। সেটি আপনি জামাত নিয়ে বলছেন, কিন্তু ধরেন বিএনপি কেন ছাত্র দলে একজনকে প্রেসিডেন্ট এবং করতে পারলো না? ইসলামের মন মতো মন গড়া ব্যাখ্যা, যখন যেমন তখন তেমন ব্যাখ্যা দেওয়া, তো এটা কিন্তু খুবই খারাপ। ইসলামে তো ধরেন যে আমি একটু বললাম রানী বিলকিসের কথা, হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় কোরআন শরীফে তার নেতৃত্বকে কিন্তু এন্ডোর্স করা হয়েছে। তো এই যে ব্যাপারগুলো এখন আমরা মানব না। তাহলে আপনারা একটা শরিয়া স্টেট করেন, এখানে হ্যাঁ সেটাই শরিয়া স্টেট পরিষ্কার করেন, করেছেন, বলেন যে আমরা হ্যাঁ, শরিয়া রাষ্ট্র কায়েম exactly, করব, তখন আমাদের শরিয়া কিছু আইন বলার করব, থাকবে না। তখন আমি বুঝবো যে আমি এই রাষ্ট্রে হ্যাঁ, থাকবো কি থাকবো না, থাকতে পারবো কি থাকতে পারবো না, বাস করার আমার অধিকার থাকবে, আমার অধিকার লিমিটেড করা হবে কি হবে না, এবং আমরা তখন সব মেনে নিব। সেটাই। খুব সেটা স্বাভাবিক, না কারণ করে option নাই তো আপনি আমাদের একটা কাছে। এখন বলছেন যে আমি শরিয়া করব না, আপনি এখানে কম্প্রোমাইজ করছেন, আমি বলছেন কল্যাণ রাষ্ট্র করবেন আপনার। তো ইসলামে কি এরকম রাষ্ট্রের কোনো বিধান আছে? আপনি যদি ইসলামিক থিওলজির কথা বলেন, এরকম কোনো মানে রাষ্ট্রের বিধান কি ইসলামে আছে? তার মানে আপনি ইসলামকে
পাশ কাটাচ্ছেন, জি, ইসলামকে আপনি মারুফ ভাই, পাশে রেখে মারুফ ভাই, দিয়েছেন। আপনি যদি আমাকে আর আমি BNP যদি কেন্দ্রিক আরেকটা একটু বলি, উত্তর দেন। বিএনপির কথা আপনি যেটা বললেন, বিএনপিতে দেওয়ার যে স্কোপ, আমাদের সমাজে নারীরা রাজনীতিতে পিছিয়ে আছে, এটা তো আমরা সকলেই জানি। নারীরা রাজনীতিতে নারীদের অংশগ্রহণের সংখ্যা, সেই সুযোগ আমরা সেই পর্যন্ত প্রসারিত করতে পারি নাই। সুতরাং নেতৃত্বের পর্যায়ে নারীরা উঠে এখন পর্যন্ত আসে নাই। যেখানে কম্পিটিশন হয়, ইলেকশন হয়, ওখানে হয়তো নারীরা ক্যান্ডিডেট থাকেন না, প্রার্থী থাকেন না, তার জন্য হয়নি। কিন্তু বিএনপিতে বা বিএনপির অঙ্গ সংগঠন সমূহে কিন্তু নারীর নির্বাচিত হবার কিন্তু স্কোপ আছে। নারী প্রধান হতে পারে, নারী সাধারণ সম্পাদক হতে পারে, স্কোপ আছে। জামাতে ইসলামী বা তার কোনো অঙ্গ সংগঠনে একমাত্র স্কোপটা নেই। মহিলা সংগঠন ছাড়া অন্য কোনো সংগঠনে মারুফ ভাই, আমার একদম প্রধান বিনীত হবার কোনো স্কোপই নাই, কোনো মারুফ ভাই, আমার সুযোগই নাই। একদম বিনীত একটা জিজ্ঞাসা। আপনার সঙ্গে বিএনপির নেতা নেতাদের অনেকের যোগাযোগ ছিল, আছে। ধরেন বিএনপির যখন চরম দুঃসময়, তখন বিএনপি রাজপথেও দাঁড়াতে পারছে না, তখন এই টেলিভিশন টক শোতে, টেলিভিশনের স্টিকারের গাড়িতে এসে, ধরেন আমি যদি কথা বলি, নীলোফার চৌধুরী মনি কিংবা আপনার রুমিন ফারানা, তারা এসে বিএনপির পক্ষে কথা বলেছে এবং আপনার ঐক্যমত্য কমিশনে একমত হয়েছেন অন্তত 5% নারীকে মনোনয়ন দিবেন। সেইটা এইবারে গণ অভ্যুত্থানের পরেও ঘটল না মারুফ ভাই, এটাও দুঃখজনক কিনা? না, এটা দুঃখজনক, আমি মনে করি দুঃখজনক। নমিনেশন মনোনয়নের ক্ষেত্রে শুধু জয়টাই কিন্তু সব ক্ষেত্রে মুখ্য হওয়া উচিত নয়, যে এটা অগ্রসর ক্যান্ডিডেট, তার ভোটে জিতবার সম্ভাবনা আছে। এখানে নারীর অধিকারকে কিন্তু আপনি প্রতিষ্ঠিত করতে হবে এবং আমি মনে করি যে আরও বেশি সংখ্যক নারীদেরকে এগিয়ে নিয়ে আসার জন্য কিন্তু রাজনৈতিক দলের কর্তব্য আছে, চেষ্টা করছে। তাদের আমি সেটা চেষ্টা একদম করা কম উচিত। সময়, On the রাসেল point- on আপনার the সঙ্গে point- আগের বার 2বার কথা বলছি, ফলে আপনি একদম 1.5 মিনিটে আমাকে বলবেন জামাতকে আসলে এক ধরনের ছদ্মাবরণের রাজনীতি করছে কিনা, কারণ আপনারা আসলে কি চান সেটা ভোটার হিসাবে পরিষ্কার হওয়ার অধিকার নিশ্চয় আপনার ভোটারদের আছে। জামাত আসলে কি চায় এটা জানতে হলে ইসলামকে একটু ভালো করে জানতে হবে। যেমন মারুফ কামাল ভাই বললো না যে একবার বলে পলিটিক্যাল পার্টি আর বলে রিলিজিয়াস পার্টি। রিলিজিয়াস থেকে, ধর্ম থেকে আপনি পলিটিক্সকে আলাদা করতে চান কেন? আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হি ওয়াজ দ্য হেড অফ দ্য রিলিজিয়ন অ্যান্ড অলসো হেড অফ দ্য স্টেট। তাহলে আপনি আলাদা করতে চান কেন? আলাদা সেটা তো করতে চাওয়াই, সেটা তো খিলাফত কায়েম হয়েছিল। আলাদা শুরু থেকে, ফ্রম দ্য ভেরি বিগিনিং হি ওয়াজ দ্য হেড, বাট হেড অফ দ্য রিলিজিয়ন অ্যান্ড অ্যালং উইথ হেড অফ দ্য স্টেট ফ্রম ভেরি বিগিনিং। এখন কথা হচ্ছে, দেখেন, না, এটা এখন খুব কথা হচ্ছে পরিষ্কার করে বলবেন, কামাল ভাই, তিনি কোন দেখেন, রাষ্ট্রের প্রধান ছিলেন? দেখেন, রাষ্ট্রে ছিলেন। আমি আসি, দেখেন, কোন উনি বললো রাষ্ট্রের যে প্রধান ছিলেন? রানী বিলকিসের কথা বলেন। রানী বিলকিস কি নবী ছিলেন? মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, ওনাকে নবী বানিয়েছে, কি বলে, নবী বানিয়েছেন আল্লাহ তাআলা? বানান নাই। আল্লাহ তাআলা সৃষ্টি যিনি করেছেন, আপনি আরেকটা তিনি তার বিতর্কে system- যাচ্ছেন কেন? আমি বলছি সরকার প্রধান ছিলেন। উনি সরকার প্রধান ছিলেন। আমি একটু শেষ করি আপনার বিষয়গুলো, কারণ আমি তো আপনার বিষয়গুলো তখন প্রত্যেকটা কথাই কিন্তু ইন্টারফেয়ার করতে পারতাম, কিন্তু আমি করিনি, যেহেতু আমি একটু শেষ করবো এই জন্য। দেখেন, প্রথম কথা হচ্ছে, একটা দলের স্কোপ আছে বলে ঘোষণা দিয়ে আপনি ভিতরে নিলেন, তারপরে আপনি তাকে সুযোগ দিলেন না, এটা খারাপ? নাকি একটা দলের শুরুতেই বলে দিচ্ছে তোমার স্কোপ নাই, তাহলে আসো, কিন্তু সে জেনে ঢুকছে। আপনি দেখেন, আমি জাস্ট একটা এক্সাম্পল দিই। আফরোজা আব্বাস, মির্জা আব্বাস, পাপি আপা, হারুন সাহেব, 4জনে এমপি ছিলেন, কিন্তু আপনি যখন পলিসি করলেন যে এক পরিবারে একজন, তখন আপনি 2জন নারীকে আপনি কি করলেন? কোরবানি দিলেন কেন? আপনি আফরোজা আব্বাস এমপি ছিল, তাকে সুযোগ দিতে পারতেন না? আপনি পাপি আপাকে সুযোগ দিতে পারতেন না? আপনি কি করলেন? পুরুষদেরকে প্রাধান্য দিলেন। তার মানে আপনি ঘোষণা দিলেন নারীদের স্কোপ আছে, কিন্তু আপনি ভাই, সেটা দিচ্ছেন আপনি না। তো একজন এটাই তো নারীকেও বৈষম্য। nomination-ই দেন নাই। এটাই তো বৈষম্য। হ্যাঁ, আমি তো বারবার বলেছি, যদি জামাত একবার বলে যে আমি নমিনেশন দিব না, জি, তাহলে এটা সরাসরি বিরোধী। আমার জরুরিভাবে একটা বিরতি। এরপর আসছি, আপনি দেখেন। রাসেল, বিরতির পরে আপনার কাছে ফিরি। দর্শক একটু পরে ফিরছে আমাদের সঙ্গে। না, আপনি কনফিউজ করছেন। আরেকবার স্বাগত 24 ঘন্টায়। আল মামুন রাসেল আপনার কাছে ছিলাম। আমরা এখন আসলে ওই নারী প্রসঙ্গে আর কথা বলতে চাচ্ছি না এই অংশে। আমি একটু ভোট গণনায় দেরি হতে পারে, এটা নির্বাচন কমিশন আগেই জানিয়েছে। মারুফ কামাল খান, আপনাকে জিজ্ঞেস করি, সেটি নিয়ে তারেক রহমান সাহেব আজকে তার ভোটারদেরকে বলেছেন যে এটা যদি হয় তাহলে সেটি পাহারা দিতে হবে, প্রয়োজনে প্রতিহত করতে হবে। উনি যেহেতু ভোটকে বিতর্কিত করার একটা চেষ্টা, বাধাগ্রস্ত করার চেষ্টা, তার অংশ হিসেবে এটা বললেন কিনা, এবং যেহেতু 2টো ভোট হচ্ছে, 2টো ব্যালট একই বাক্সে ফেলা হচ্ছে, ফলে ভোট গণনায় এবার একটু বেশি সময় লাগাটাই যৌক্তিক কিনা? যৌক্তিক, আমি মনে করি যৌক্তিক, এবং ভোট গণনায় আগের চাইতে একটু বেশি সময় লাগবে, কিন্তু বিলম্ব বলতে উনি কতটা বুঝিয়েছেন। যদি এটার জন্য তো আপনার একটা অনেক দীর্ঘ সময় দেওয়া যাবে না, এবং ভোট গণনার ভোটের ব্যাপারে, ভোট তো শুধু ভোট দেওয়া না, ভোট সুষ্ঠুভাবে দেওয়ার সুযোগ, ভোট গ্রহণ করা,
ভোট গণনা করা, সে গণনার পরে সে ভোটটা সুষ্ঠুভাবে ঘোষণা করা, এটা সব মিলে তো নির্বাচন। তো সুতরাং এটা যাতে অযৌক্তিকভাবে কোনো দেরি বিলম্বিত না হয়, কারণ আমার মনে আছে যে ওই 1/11 সরকারের সময় একটা নির্বাচন হয়েছে 2008 সালে, আপনার মনে থাকবার কথা, 29 ডিসেম্বর। সেখানে কিন্তু কিছু কিছু ভোট কেন্দ্রের ভোটের ফলাফল কিন্তু অহেতুক অনেক বিলম্ব করা হয়েছিল, এবং পরবর্তীকালে কিন্তু এবং 96 সালেও এর কিছু ঘটনা ঘটেছিল যে অনেক বিলম্বে ঘোষণা করে তারপরে কিছু ভোটের রেজাল্ট পরিবর্তন করা হয়েছিল। তো সুতরাং এই অভিজ্ঞতাগুলো যেহেতু আমাদের আছে, সুতরাং সময় তো একটু বেশি লাগবে, এটা তো অবশ্যই লাগবে, কিন্তু কথা হচ্ছে যে অযৌক্তিকভাবে বিলম্বিত না হয় সেজন্য সতর্ক করেছেন তিনি তার কর্মীদের। সেটা তো করতেই পারেন, কর্মীদের মানে কি, ওখানে তো তার এজেন্টরা থাকবে, ওখানে তার বাইরে তার সমর্থকরা থাকবে, এবং যাতে কেউ কোনো ধরনের কারচুপি করতে না পারে, নির্বাচন কমিশন যাতে কোনো কারচুপি করতে না পারে, সেটা হচ্ছে তার মেসেজ। তিনি তার উদ্বেগটা ব্যক্ত করেছেন এবং সতর্ক থাকতে বলেছেন। জি, আল মাহমুদ রাসেল, এই যে ধরেন বিএনপি চেয়ারম্যানের এ ধরনের কথাবার্তা, জামাতের আমিরের এ ধরনের কথাবার্তা, এটার উদ্দেশ্য যদি শুধু হয় কর্মীদেরকে সতর্ক থাকা, কিন্তু ধরেন এক পক্ষ যদি অভিযোগ করে ভোট গণনায় দেরি হচ্ছে, এবং আমাদের অভিজ্ঞতা সাম্প্রতিক সময়ে ভালো না, আমরা 22,000, 20,000, 26,000, 21,000, 12,000 ভোট আপা জাহাঙ্গীরনগরের, সেখানে 12,000 বা 11,000 ভোট গুনতে আমাদের 1 দিন 2 দিন না 3 দিনও লেগে গেছে। আমার মনে আছে আমার রিপোর্টাররা একদিনের প্রিপারেশনে গিয়ে তাদেরকে 4 দিন 3 দিন থাকতে হয়েছে। ফলে কারণ আমরা দীর্ঘদিন ভোট আসলে করি নাই, এই প্রশাসন আগে ভোট করে নাই, এই পুলিশ আগে ভোট করে নাই, স্কুলের যিনি শিক্ষক তিনি ভোট করে নাই। ফলে ভোট গণনা করতে আসলে কত দেরি লাগবে এবং কতখানি সময়কে জামাত বা বিএনপি যৌক্তিক সময় মনে করবে? দেখেন, প্রথম কথা হচ্ছে এবার যেহেতু দুইটি গণভোট এবং হচ্ছে একটু লেট হবে, এটা স্বাভাবিক, কিন্তু লেটটা ভাই যেমন বললো যে লেটটা আসলে কতটুকু কি আমরা লেট ধরবো। আমি ছাত্র সংসদ ইলেকশনগুলোতে যে ভোটগুলো হয়েছে, ভোট গণনা কিন্তু শেষ হয়ে গিয়েছে, শেষ হওয়ার পরেই রেজাল্টটা পাবলিশ করতে একটু ঝামেলা হচ্ছিল, কারণ তারা, আমি ডাকসু ইলেকশন আমি সরাসরি ছিলাম, আমি দেখেছি সেখানে নেগোসিয়েশন করার কথা বারবার আসছিল যে 3টা বড় পদ শিবির নিয়ে যাচ্ছে, মানে শিবিরের জয়, এটা মেনে নিতে পারছে না, এবং অনেক উপদেষ্টা থেকে কল করা হয়েছে যে অ্যাটলিস্ট 3টা পদ থেকে একটা পদ ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু শিবিরের পক্ষ থেকে কোনো সুযোগ, এবং কি অনেক জায়গায় ফোন দেওয়া হয়েছে, আমরা প্রকাশ্যে সেটা দেখেছি, নেগোসিয়েশন করার জন্য যে 3টা পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা 3টা পদ এভাবে নিয়ে যাবে শিবির, হ্যাঁ, এটা মেনে নিতে পারে নাই। এই নেগোসিয়েশন করতেই লেট হয়েছে, পরে সকাল হয়ে গেছে শুধু ঘোষণা দিয়ে, মানে কি ভোট গণনা অনেক আগেই হয়েছে। তার মানে জাতীয় নির্বাচনের তো সেটি সুযোগ নেই, সেটি তো সুযোগ নেই, যেহেতু এটা ছাত্র সংসদ নির্বাচন, প্রথম নির্বাচন ডাকসু ছিল, এজন্য বারবার করা হচ্ছে। জাহাঙ্গীরনগরও আমি সেটাই যতটুকু আমি শুনেছি, হ্যাঁ, জাহাঙ্গীরনগর আমি শুনেছি যে জাহাঙ্গীরনগরে ভোট গণনা সবকিছু শেষ, কিন্তু শেষের দিকে এসে এই ঘোষণাটা একটু লেট করেছে। না, এটা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই অভিযোগ, এই যেটা প্রচারণা, মিথ্যা প্রচারণাকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সুনির্দিষ্টভাবে খণ্ডন করেছে। তারা বলেছে যে এ ধরনের কেউ কোনো নেগোসিয়েশনের চেষ্টা করেনি, কেউ কোথাও ফোন করেনি, এবং এটা সম্পূর্ণ সর্বৈব মিথ্যা। কিন্তু আমরা আপনার কাছে যেটা জানার আগ্রহ সেটা হচ্ছে ভোটের আগে পরে সহিংসতার সংস্কৃতি বাংলাদেশ এবং এই অঞ্চলে আছে। আপনি যদি পশ্চিমবঙ্গের কথাও ধরেন, পাকিস্তানে ভোট হয় না, তারপরেও যেটুকু সেখানেও তাদের হতাহতের ঘটনা। ফলে এবার আগে পরে যাই হোক, ভোটের পরে নির্বাচন পরবর্তী সহিংসতা আমাদের জন্য একটা বড় মাথা ব্যথার কারণ হবে কিনা, বিশেষ করে ভোট গণনাকে কেন্দ্র করেই পরিস্থিতি উত্তপ্ত হতে পারে কিনা, এবং সেটি হলে আমাদের এই আইন শৃঙ্খলা বাহিনী, এই নির্বাচন কমিশন তাদের যে চেহারা প্রদর্শন করছে, তারা সেটি সামাল দিতে সক্ষম হবেন। তো সামাল দিতে সক্ষম হবে কিনা এই বিষয়ে কিন্তু আসলে আমি খুবই সন্দিহান, এটা আমি আসলে উইথ ডিউ রেসপেক্ট। কারণ দেখেন, আপনি এবার 3 ধরনের ভোটের চ্যালেঞ্জ কিন্তু আপনি নিচ্ছেন, এবং এই চ্যালেঞ্জটি এমন একটি প্রশাসন নিচ্ছে, গত 1.5 বছরে এই প্রশাসন নিরাপত্তাজনিত বা কোনো একটা সিস্টেমেটিকের, যে কোনো একটি মন্ত্রণালয় বা যে কোনো কিছু সিস্টেমেটিকভাবে যে আমি করবো, এই ধরনের কোনো নজির কিন্তু আমাদের কাছে নাই। এটা আমি মানে আপনাকে বলছি কিন্তু। এবং আপনি দেখেন, আপনি একই সাথে গণভোট করছেন, গণভোট আমার জীবনেও প্রথম, সম্ভবত আপনার জীবনেও প্রথম, গণভোট একটা বিশাল অভিজ্ঞতা। এইবারই প্রথম আপনি বিদেশিদের ভোটেও নিয়েছেন, পোস্টাল ভোটও, যেটা আগে ছিল না, সেটাও একটা প্রথম। না, বাট অভিজ্ঞতার কথা বলছি, কাউন্টটা তো করতে হবে ওই দিনে, আগে তো আপনি করতে পারবেন না। আচ্ছা, গেল। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার কাছে মানে মনে হচ্ছে যে আপনি খেয়াল করবেন যে আমি এক্সপেক্ট কি করেছিলাম, আমার এক্সপেকটেশন ছিল যে একটা প্রযুক্তিগত ইনভলভমেন্ট থাকবে, যেটা
সেটাও আবার পসিবল হয় না, কারণ হ্যাকিং থেকে শুরু করে এখন ঘটনাটা যেটা হয়েছে, কেন্দ্র কিন্তু অনেক ভয়ঙ্করভাবে অনিরাপদ, শুধুমাত্র ইসের জন্য না, আমরা এতগুলো প্রাণ হারিয়েছি কেন্দ্র নানাভাবে। এবং আমি একটা কথা বলতে চাই, ফ্রেমিং, এই যে এখন তো ফ্রেমিং হয় অনেক বেশি, কোনো কিছু উস্কে দিলে আরও কয়টা প্রাণ যাবে সেই কেন্দ্রের, সে বিষয়ে প্রশাসন যদি সচেতন না থাকে, এত প্রাণ গিয়েছে ভাই, নির্বাচনের জন্য যেন প্রাণটা না যায় অন্তত ভোটটা, এটা অনেক আমাদের ধন্যবাদ দেখা আপনাদের উচিত। তিনজনকে। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকুন সবাই, অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।